আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আশরাফুর রহমান। তো দেখতে দেখতে আপনাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলে এসেছে। তো শেষ মুহূর্তে ইংলিশ নিয়ে আমরা আসলে একটু দেখার চেষ্টা করব কিভাবে এই সাবজেক্টে একটু লিখলে সাধারণ থেকে একটু বেশি নাম্বার পাওয়া যায়। কারণ এই সাবজেক্টটাতে আমরা যতই চেষ্টা করি না কেন দেখা যায় যে আমরা অলওয়েজ আমাদের এক্সপেকটেশন থেকে কম মার্ক পেয়ে থাকি। সো ইংলিশে মার্ক তোলার জন্য প্রথমে আমি আসলে এটার গুরুত্বপূর্ণ টপিক, এটার যে রিটেন পার্ট, আমি সেখানে চলে যেতে চাই। আচ্ছা, তো দেখুন যে এটা হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন, এবং এখানে আপনাদের যেহেতু সেম সিলেবাসে থাকবে, সো আমি এটার এক্সাম্পল হিসাবে নিচ্ছি। আপনাকে প্রথমত রাইটিং পার্টে আছে কি, আপনাকে একটা ফ্লোচার্ট দেওয়া আছে এবং আপনাকে একটি স্টোরি রাইটিং দেওয়া আছে এবং আপনাকে একটি লেটার লিখতে বলা হয়েছে। সর্বপ্রথমে আমি মার্কে চলে যাব। দেখেন এখানে হচ্ছে 15 মার্ক, এখানে হচ্ছে 15 মার্ক, এবং আপনার যে লেটারটা আছে সেখানে হচ্ছে 10 মার্ক। তো অবভিয়াসলি আপনি যে বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণ দিবেন সেই দুটো হচ্ছে এই 15 মার্ক এবং 15 মার্ক, তারপর হচ্ছে 10 মার্ক। আপনি মার্কের বেসিসে বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। আমি কেন এই কথা বলছি, ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই প্যারাগ্রাফ বা লেটার বা ইমেল এই বিষয়গুলো লিখতে লিখতে এত পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি যে অন্য যদি নতুন কোনো টপিক আসে সেখানে আমরা গুরুত্ব দেই না। ফর এক্সাম্পল হচ্ছে এই চার্টে কিন্তু অনেকে মনে করে যে হাবিজাবি হয়তো লিখলে নাম্বার হয়, বাট জিনিসটা আসলে তা না। আমি লেটার দিয়ে শুরু করি। আপনাকে 10 মার্কের জন্য একটা লেটার লিখতে বলা হয়েছে। এখন অনেকে অনেকভাবে কোশ্চেন করবে, ভাই 1 পেজে হবে না 2 পেজে হবে বা কি হবে না হবে। আমি এই ডিসকাশনটা আজকে এখানেই শেষ করে দিতে চাই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। ধরুন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার পেজ, ওকে, এটা হচ্ছে আপনার পরীক্ষার খাতা, এটা পরীক্ষার খাতা, এবং আপনি এইভাবে খাতাটা পেলেন। এটা হচ্ছে আপনার একটা পাশ এবং এটা হচ্ছে আরেকটা পাশ। আপনি এখানে 9 নং প্রশ্নের উত্তর দিয়ে আপনি এখান থেকে শুরু করবেন। কি বলেছে, সাপোজ ইউর জিনিয়া ইউর সিস্টার অফ সোনিয়া রিডস ইন স্কুল ঢাকা। আচ্ছা, লেটার টু হার ডিসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং। আচ্ছা, আপনার বোনকে পাঠাতে বলেছে ঢাকার একটি স্কুলে পড়ে। বিষয়টা ভালো করে বুঝেন, ঢাকার একটি স্কুলে পড়ে এবং তাকে লার্নিং ইংলিশের অ্যাডভান্টেজেস গুলো বলে পাঠাতে হবে। মানে দুইজন বোনের লোকেশন কিন্তু ডিফারেন্ট, তার মানে একজন ঢাকাতে থাকে একজন ঢাকার বাইরে থাকে। ইট মিনস আপনাকে অবশ্যই এখানে লেটার দিতে হবে, কি বলে, কভার লেটার দিতে হবে। ইয়েস, তো কভার লেটারের জন্য আপনি এখানে আরো একটু স্পেস রাখবেন, এই যে স্পেসটা রাখবেন, তাই না, কভার লেটারের জন্য স্পেস রাখবেন। আর আপনি এখান থেকে লেখা শুরু করবেন। আপনি এখান থেকে আপনার লেটারের ফর্মাল যে বিষয়গুলো থাকে সেগুলো আপনি শুরু করবেন। করতে করতে আপনি প্রায় এখানে এসে শেষ করতে পারেন। এখন এইটা যে আপনার 1 পৃষ্ঠায় লিখে শেষ করতে হবে এরকম কোনো ম্যাটার না, বাট আইডিয়াল সাইজ হচ্ছে 10 মার্কের জন্য আপনি 1 পেজ থেকে শুরু করে আরেক পেজে শেষ করবেন। ভুলেও এরকম করবেন না যে এই পেজে আপনি লিখছেন আবার উল্টিয়ে এটার পরের পেজে আপনি লিখছেন। মানে বিষয়টা যেন এক পাতায় না হয়, এটা যেন আপনি সুন্দর বইয়ের মতন খুলতে পারেন। এক পাশে যেন দেখা যায় শুরু করেছেন আর এক পাশে শেষ করেছেন, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এই আপনার লেটারের জন্য আপনি যদি বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে বেছে বেছে যদি 10টার মতন ভাষায় প্র্যাকটিস করে যান, আপনার এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বানানগুলো। আপনি লিখতেছেন 2টা পৃষ্ঠা, তো এখানে যদি আবার স্পেলিং বা আপনার যদি গ্রামাটিক্যাল মিস্টেকস হয় 10 মার্কের থেকে আসলে একটা নেগেটিভ এফেক্ট পড়ে, তো আপনাকে দেখা যায় ইজিলি 6 দিয়ে দেয় বা এরকম একটা নাম্বার কাট অফ করে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি সারা খাতায় যেভাবে লেখেন না কেন লেটারটা আপনার ক্লিন রাখতে হবে। আপনি দরকার পড়লে সেখানে আপনি আরো স্বাভাবিক থেকে 5 মিনিট বেশি সময় নেন, কিন্তু আপনাকে ক্লিন রাখতে হবে, রাইট? আচ্ছা, তো এটা গেল হচ্ছে লেটার। তারপর আসে হচ্ছে স্টোরির বিষয়টাও আসলে ইন্টারেস্টিং, কারণ আমাদেরকে বলা হয় যে আমরা কয় প্যারা লিখবো না লিখবো।
মূলত দেখেন, স্টোরি হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি এবং ফ্রি হ্যান্ড রাইটিং চেক করার জন্য কিন্তু দেখে। সো আপনার ক্রিয়েটিভিটি কিরকম বা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপিরিয়েন্স কিরকম সেটা দেখার জন্য কিন্তু আপনাকে স্টোরি রাইটিং করতে দেয়। আমি স্টোরি রাইটিং এর জন্য বলবো আপনারা অবশ্যই সেটাকে প্যারাগ্রাফের থেকে বড় করবেন। আপনি প্যারাগ্রাফ যদি 15 পৃষ্ঠার জন্য 3 পেজ লিখে থাকেন, তাই না? আপনি যদি প্যারাগ্রাফের জন্য প্রায় এটা লোডতে সেকেন্ড, হ্যাঁ, আপনি যদি এরকম 3 পেজ লিখে থাকেন প্যারাগ্রাফের জন্য, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার স্টোরির জন্য 4 পেজ ক্রস করে, ঠিক আছে, অ্যাটলিস্ট যেন 4 পেজ ক্রস করে। আমি বলবো যে 5.5 পেজটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়াল লেন্থ হবে। বাট এখানে যেটা খেয়াল রাখবেন, আপনাকে স্টোরিটাকে সুন্দরভাবে আগে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে প্যারা প্যারা করে লিখতে হবে। আপনি এখানে তো প্রথমে তুললেন, যেটা দেওয়া থাকবে অতটুকু লিখে আপনি আন্ডারলাইন করলেন। ভালো কথা মনে পড়েছে, আপনাকে কিন্তু অবশ্যই স্টোরির মধ্যে একটা টাইটেল দিতে হবে। এবং এটা আমি বিশেষ করে বলছি কেন, আপনি যদি পুরো স্টোরিটা নাও লিখে শুধু টাইটেলটা উপরে লিখে দেন, তাই না, শুধু টাইটেলটা যদি উপরে লিখে দেন আপনাকে 1 মার্ক দিয়ে দিবে, তার মানে নাম্বার ভাগ করা থাকে। সো এই জিনিসটা অনেক সময় হয়, আমরা আসলে লেখার পরে আমরা আসলে বুঝতে চাই, আমি নিজেই করেছি যে পুরো লেখাটা শেষ করে তারপর দেখে কি নামটা দেওয়া যায়। বাট এরকম করে আমি কলেজের মধ্যে কিন্তু একবার নাম দিতে ভুলে গিয়েছিলাম। সো আমি বলবো আপনারা এটা না করেন। আপনারা অবশ্যই আগে থেকে কিন্তু একটা লেটার, একটা স্টোরির কিন্তু প্যারাগ্রাফটা কি বলছে, একটা স্টোরির কিন্তু টাইটেলটা আপনারা দিয়ে দিবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। তারপর হচ্ছে আপনারা স্টোরিটাকে প্যারা বাই প্যারা এগিয়ে নিয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনি এখানে টাইটেল দিলেন, এখানে আপনি গিভেন পার্টটুকু লিখলেন, তারপর এখান থেকে আপনি মনে করেন একটা প্যারা দিলেন, তাই না? তো এই প্যারার মধ্যে হতে পারে যে প্রথম দেখায় 2 জন বন্ধু কথা বলেছে, তাদের অবস্থা কিরকম না কিরকম এটা আপনি বললেন। তারপর আপনি এরপরে যখন আরেকটা প্যারা দিচ্ছেন তখন কিন্তু ওই স্টোরিটাকে কন্টিনিউ করবেন না, আপনি নতুন দৃশ্য আনবেন। আপনি বলতে পারেন যে 2 বন্ধুর এক বন্ধু বাসায় গেল, বাসায় গিয়ে দেখলো তার মা তাকে অনেক আগে থেকে খুঁজছে। তো কেন খুঁজছে, তার মায়ের সাথে কনভারসেশনটা এখানে আরেকটা হলো। তারপর আপনি এখানে আরেকটা দৃশ্যপট বললেন যে মা কেন খুঁজছে সেটা জানার পরে ওই ছেলে তার বাবাকে কল দিল, তাই না, আবার বাবার সাথে দেখা করতে গেল। তো এই দেখেন প্রত্যেকটা প্যারায় কিন্তু আমি স্টোরিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। সো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি শুধু শুধু গ্যাপ দিয়ে লিখলেন এটা কিন্তু প্যারা না। প্যারার মধ্যে আপনাকে একটা স্টোরির একটা অংশ শেষ করতে হবে, দৃশ্যপট যেটাকে বলে, তখন আপনি সেভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমি বলবো আপনারা চিন্তা করবেন না যে কয় প্যারা হচ্ছে। আপনারা যদি পারেন আপনারা এক পেজের মধ্যে প্রায় 4 লাইন বা 5 লাইন করে 3 প্যারা দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমার আইডিয়াল ছিল। তা যদি না হয়, আপনি যদি 2 প্যারাও দিতে চান কোনো সমস্যা নেই, 2 প্যারা যদি দেন তাও সমস্যা নেই। বাট আপনার স্টোরি রাইটিং এর লেন্থ যেন 4 পেজ ক্রস করে, অ্যাটলিস্ট 4.5 পেজ আমি আপনাদের জন্য বলছি। আপনারা যদি পারেন 5.5 পেজ বা এরকম দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে স্টোরি রাইটিং। এন্ড এখানে একটা জিনিস বলবো, আপনারা স্টোরি রাইটিং এ আপনারা কিন্তু অবশ্যই এন্ডিংটা নিয়ে একটু কাজ করবেন। শুরুটা এবং শেষটা এই দুইটা যেন একদম ফ্ললেস হয়। দরকার পড়লে ওই 2 জায়গাকে আপনি 1/3 সময় বেশি নিয়ে, পুরো স্টোরি লেখার 1/3 সময় বেশি নিয়ে আপনি কিন্তু গ্রামার ভুল হচ্ছে না এই বিষয়টা এনশিওর করবেন। গ্রামার ভুল হচ্ছে না এই বিষয়টা আপনারা এনশিওর করবেন। এই যে শুরুর পোরশনটা আপনি যেটা আপনি লিখছেন এবং এন্ডিংটা, কারণ এই দুটো জায়গায় কিন্তু টিচাররা ভালো করে পড়ে, তো এইখানে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস হচ্ছে না এটা ভালো করে দেখবেন। তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, গ্রাফ চার্ট। দেখেন এখন গ্রাফ চার্ট গ্রাফ টু গ্রাফ ভ্যারি করে, বাট 15 মার্কের জন্য আপনাকে অবশ্যই অন্তত 2 পৃষ্ঠা লিখতে হবে, অন্তত 2 পৃষ্ঠা লিখতে হবে এবং ভালো করে লিখতে হবে, রাইট? আমি আপনাকে বলি, প্রথমে আপনি লিখলেন যে 1 নং প্রশ্নের উত্তর, এখানে একটা টাইটেল আসবে, এখানে একটা টাইটেল রকম আসবে, এই টাইটেলটা আপনি প্রশ্ন থেকেই নেবেন। ফর এক্সাম্পল দেখেন, দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইউজার কন্ডিশন অফ দ্য সোশ্যাল sites of mobile phone in internet for the last 4
ইয়ার্স না, আপনি এই লাইনটাই হুবহু এখানে আপনি তুলে দিবেন। তুলে দেওয়ার পর দ্য গ্রাফ থেকে শুরু করে এখানে একটা কথা লিখবেন যে দ্য গ্রাফ বিলো শোস, এটা দেওয়ার পরে এক সেকেন্ড, সরি একটু দেখতে হয়েছিল, সরি। সো যেটা বলছিলাম যে গ্রাফ বিলো শোজ দ্য ইউজার কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট টুডে, এটা দেওয়ার পরে আপনারা লিখবেন যে নিচে এইটার ডিসক্রিপশন আরো বর্ণনা করা হলো, দেওয়া হলো, এটা হচ্ছে টাইটেল হিসেবে কাজ করবে। তারপর এখানে একটা লাইন লিখলেন, তাই না? এই লাইনের সাথে তারপর আপনারা যে কয়েকটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে এই ছকটা আছে না, এই ছকের ইনফরমেশন, কোর ইনফরমেশন গুলা আপনি একটু চেক করে নেবেন। আপনি বলতে পারেন যে 2020 সালে এটা 10% ছিল এবং 2023 সাল মানে 3 সালের ব্যবধানে, আমি যেভাবে কথাগুলো বলছি ইন বিটুইন 3 ইয়ার্স, 3 সালের ব্যবধানে এটা 10% থেকে প্রায় 37%, মানে 27 থেকে আপনার 40, 27% থেকে 40% ইনক্রিজ হয়েছে। এই যে 3 সালের ব্যবধানে 27 থেকে 40% যে ইনক্রিমেন্ট, এটা কিন্তু ব্যাপক। সো এই কোর ইনফরমেশনটা আপনি সেখানে প্রদান করলেন। প্রদান করার পরে আমি আপনাকে এখনো কিন্তু প্রথম 4টাই বলছি, প্রদান করার পরে তখন এইখানে কিন্তু আপনি আরেকটা পার্ট অ্যাড করবেন, আরেকটা প্যারা অ্যাড করবেন। এখানে আপনি পুরো গ্রাফের যে ইনফরমেশনসগুলো আছে, ইনফরমেশনসগুলো আপনি শুধু তুলে ধরবেন যে দ্য গ্রাফ বিলো ডেমনস্ট্রেটিং দ্যাট 2020 সালে এত পার্সেন্ট ছিল, 21 সালে এত পার্সেন্ট ছিল, 22 সালে এত এবং 23 সালে এত। এবং এই শব্দ চয়নগুলো অলরেডি আপনারা যারা ফ্লোচার্ট করেছেন অবশ্যই আপনারা কি বলে এই চার্টে আপনারা নতুন না, তাই না? গ্রাফ চার্টে নতুন না অবশ্যই আপনারা, এবং এটা আগে করেছেন এবং এর যে ইনফরমেশনগুলো কিভাবে লিখতে হয়, শব্দ চয়নগুলো কি হবে অলরেডি আপনারা জানা আছে। আপনারা যদি বিভিন্ন মডেল টেস্ট বা যে কোনো গাইড পেপার দেখেন সেখানে কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। সো এই শব্দ চয়নগুলো ঠিক রেখে এখানে ব্যাখ্যাগুলো করবেন। আমরা এগুলো কেন বলছি, কারণ আমাদের এই গ্রাফ চার্টটা 2 পেজে আটাতে হবে, যথেষ্ট বড় করতে হবে। সো এই কারণে এই প্রশ্নে আমি আরেকবার একটু যদি রিভাইন্ড করি, আপনি প্রথমে টাইটেলটা দিলেন, এই টাইটেলটা এই গ্রাফের প্রশ্ন থেকে সরাসরি চলে আসবে। তারপর হচ্ছে নিচে হচ্ছে কোর ডিফারেন্স নিয়ে কথাটা বলবেন যে এত সালে এত ছিল এবং 3 সালের ব্যবধানে 10 থেকে 3 সালের ব্যবধানে 27 থেকে 40% ইনক্রিমেন্ট চলে আসে। তো এই পার্টটুকু আপনি যখন এখানে লিখলেন, আপনি টিচারকে বুঝাচ্ছেন যে না আমি এখানে কোর বিষয়টাকে ধরতে পেরেছি, তাই না? আচ্ছা, এর পরের যে গ্রাফের পার্টটা আছে এটা হচ্ছে ইনফরমেশন এক্সপ্লেনেশন। 20 সালে কত ছিল, 21 সালে কত ছিল, 23 সালে কত ছিল এবং ওভারঅল 2 সালে কত বেড়েছে, 3 সালে কত বেড়েছে, ইনফরমেশনগুলো আপনি এখানে দিলেন। তারপর আপনার অ্যাকচুয়াল গ্রাফের যে কন্ডিশনটা সেটা কিন্তু এই পার্ট থেকে শুরু হবে। আমি কেন বলছি এই পার্ট থেকে অ্যাকচুয়াল শুরু হবে, কারণ এখানে আপনি অ্যাকচুয়াল কম্পেয়ারিংটা স্টার্ট করবেন। এখানে আপনি জাস্ট মেইন পার্থক্যটা দেখালেন, 2 নম্বরে আপনি ইনফরমেশনগুলো এক্সপ্লেন করলেন এবং 3 নম্বরে আপনি অ্যাকচুয়াল কম্প্যারিজন করা স্টার্ট করবেন যে আসলে প্রত্যেক সালের মধ্যে কত করে বাড়ছে। প্রথম সালে আমরা দেখছি এটা 5% বেড়েছে, তারপরে আমরা দেখছি এটা 10% বেড়েছে, এরপর এটা 27%, মানে এটা হচ্ছে একটা ক্রমবর্ধমান কন্ডিশন, ক্রমান্বয়ে বাড়ছে, আপনি এটা বললেন। তারপরে আপনি এই পাশে এসে আপনি জিনিসটাকে আরেকটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করবেন। আপনি যতভাবে ইনফরমেশন বের করতে পারেন আর কি, আপনি বের করবেন যে 20 থেকে 21-এর বৃদ্ধির রেশিও, 21 থেকে 22-এ বৃদ্ধির রেশিও কত গুণ, এটা কি আসলে 1 গুণ। ফর এক্সাম্পল দেখেন 10 থেকে 15 হয়েছে, এটা হচ্ছে 5% বেড়েছে, 15 থেকে 25 হয়েছে, এটা হচ্ছে আপনার কত 10%। ইট মিনস 5 থেকে 10 হয়েছে, রেশিও কত
এটা দ্বিগুণ হারে বেড়েছে। মানে এক বছর যাওয়ার পরে দ্বিতীয় বছরে সেটা প্রায় প্রায় কত 200% বৃদ্ধি পেয়েছে, তাই না? 50 থেকে 5 থেকে যেহেতু 10 হয়ে গিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা ভাবেই যতভাবে আপনাকে ক্যালকুলেশন করে ইনফরমেশন বের করা সম্ভব সবভাবে এই বিষয়গুলো এখানে লেখার পরে তারপর লাস্টে আপনি আপনার মোটামুটি একটা অপিনিয়ন দিয়ে এই বিষয়টা এখানে শেষ করে দিবেন, যে এটার ইম্পর্টেন্স বোঝাচ্ছে যে এত তাড়াতাড়ি 3 বছর যেহেতু বেড়েছে তার মানে অবশ্যই এই পার্টটুকু খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো এইভাবে আপনারা কিন্তু প্রথম পার্টটা ভালো করে লিখে প্রথম দুইটা পার্ট ভালো করে লিখে পরে যতভাবে ইনফরমেশন আছে একটু পেঁচিয়ে পুচিয়ে আপনি দেখাতে হবে যে আপনি আসলে বুঝতে পারছেন এবং আপনি এখানে ইনফরমেশনগুলো ভালোই ঘাটাঘাটি করেছেন। তারপর আপনি আপনার একটা সুন্দর মতামত দিয়ে দিবেন। মতামত আমি বলছি না যে আপনার পার্সোনাল অপিনিয়ন দিবেন, আপনি এই গ্রাফের বেসিসে আপনি কিন্তু মতামত দিতে পারেন। যে যেমন আমি লাস্টে যেটা বললাম যে যেহেতু এটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে মানে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এইভাবে আপনি যখন শেষ করবেন তখন দেখবেন সুন্দর করে আপনার 2 পেজ ভরাট হয়ে গিয়েছে। অনেকে বলে গ্রাফের মধ্যে চিত্র দেওয়া লাগবে কিনা। দেখেন, আপনার যদি গ্রাফে চিত্র দেওয়ার সময় থাকে আপনি দিয়ে দেন, কারণ মানুষ অপটিক্স খুব পছন্দ করে, চোখের সামনে একটা চিত্র থাকলে ভালোই লাগে। বাট কোনোভাবেই সেই চিত্রের মধ্যে আপনি 3-4 মিনিট ওয়েস্ট করতে পারেন না। আপনি যদি চিত্র ছাড়া আপনি যদি 2 পেজ কমপ্লিট লিখেন আপনি ফুল মার্কস বলতে মানে ভালো একটা মার্কস যেটাকে বলছি আমরা 12 মার্কস 12.5 মার্কস এরকম আপনি কিন্তু পেতে পারেন। সো চিত্রটা আমি এখানে অপশনাল রাখছি, বাট আপনি দিলেও দিতে পারেন। আরেকটা হচ্ছে টাইটেল দেওয়া, এটা ইম্পর্টেন্ট। তো এটা আমি একটু বলতে চাচ্ছি। আপনি এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা টাইটেল দিতে চাচ্ছি স্টোরি রাইটিং এর মতো। এটা কিভাবে দিব কি দিব না, দেখেন এইখানে কিন্তু কোনো ইনফরমেশন দেয় নাই, এখানে সার বোঝাচ্ছে আর আপনার এখানে হচ্ছে এই পার্সেন্টেজ বাড়ছে। বাট এটা কি আপনার খাদ্য নাকি আপনার তেল এরকম কোনো কিছু ইনফরমেশন কিন্তু দেয় নাই। বাট আমি যেটা প্রেফার করি, যদি আপনাকে টপিক ফিক্স করে দেয়, ফর এক্সাম্পল আপনাকে কি বলে ইনফ্লেশন নিয়ে লিখতে দিল, একটা পাই চার্ট দিল বা যে চার্ট দিল, তখন কিন্তু আমি আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে, আমি একটা টাইটেল দিয়ে তারপরে আমি নিচে শুরু করব, রাইট? এখানে যেহেতু নাই আমরা আসলে দেই নেই, তা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা যখন শেষ হয়ে গেছে, রাইটিং পার্ট মোটামুটি শেষ। এখানে আপনি 40 মার্কের মধ্যে যদি মোটামুটি 30+ মার্ক আপনি যদি অ্যানসার করতে পারেন তাহলে আপনার কিন্তু অলরেডি একটা ভালো নাম্বার চলে এসেছে। এরপর থেকে আসলে টপিকগুলো খুব বেশি জটিল না। আমি যদি এখন আবার শুরুর দিকে চলে যাই, আমি জাস্ট এখানে আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে নতুন করে বলার কিছু নাই। প্রত্যেকটা প্যাসেজ, আপনার বইয়ের প্রত্যেকটা প্যাসেজ আপনারা মন দিয়ে পড়বেন এবং সেখান থেকে যেই সিনোনিম অ্যান্টোনিমগুলো থাকে এবং যে লাইনগুলো আসলে পড়ার মতন এক্সপ্লেন করার মতন সেগুলো একটু আপনারা কষ্ট করে এক্সপ্লেন করে নেবেন। এখানে একটা লাইন ছিল যে কালসিন্দুর মেয়েদের স্টোরিটা রিডস লাইক অ্যান অ্যাপিক, তাই না? আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই কোশ্চেনটা কিন্তু চলে এসেছিল, আমি যদি ভুল না হই এখানে ছিল। আচ্ছা যাই হোক, এটা এমসিকিউ না কোথায় জানিয়েছিল। তো কথা হচ্ছে এরকম লাইন থেকে কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে দেয় বোর্ড কোশ্চেনে ইংলিশের জন্য। এমসিকিউ নিয়ে খুব একটা বলার কিছু নাই, আপনারা শুধু আনসারটা লিখবেন। ওকে, এখন কোশ্চেন আসে হচ্ছে বি নাম্বারে। 1 নং কোশ্চেন উত্তর এ, এখন আসলাম আমরা বি তে। তো এখানে দেখেন এখানে 15টা নাম্বার দেওয়া, আপনি বুঝছেন। আপনার পরে হচ্ছে ফ্লোচার্টে 5, আপনার এখানে হচ্ছে 5, তাই না? এমসিকিউতে 5, আপনি 10টা এমসিকিউ দিয়ে আপনি 0.5 করে 5 পাচ্ছেন। একটা কোশ্চেন আনসারিং এ আপনি 15 নাম্বার পাচ্ছেন, মানে ওই দুইটা মিলিয়ে এটা সমান হইতে পারতেছে না। তার মানে কি এটার গুরুত্ব অনেক বেশি, বেশি বলতে অনেক বেশি। তাই এইখানে আপনাকে অবশ্যই ওই পরিমাণ সময় অ্যালোকেট করতে হবে, ওই পরিমাণ অবশ্যই আপনাকে সময় অ্যালোকেট করতে হবে। এবং আমি যেটা চেষ্টা করতাম
প্রশ্নটা আমি বোঝার চেষ্টা করতাম। আমি এখানে আসলে মেন কথাটা বলবো, কারণ এই 15 মার্কে যদি আপনার ভাই হেরফের হয়ে যায়, আপনার পরীক্ষা ওইখানে অনেক খারাপ হয়ে যাবে। আপনি মনে করেন আপনি এই বি নাম্বার আনসার শুরু করছেন, এন্ড আপনাকে টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট এখানে যেন আমি 8 থেকে 10 প্লাস মার্ক পাই। যারা একদম ভালো করবে তারা কিন্তু এখানে 10 প্লাস মার্ক পেয়ে যায়, তাই কিন্তু তাদের নাম্বারের পরিমাণ বেড়ে যায় অনেক। আমি চেষ্টা করব এখানে যে 5টা কোশ্চেন আছে, এটার জন্য আমি 2 পেজ ভালো করে ব্যবহার করতে, এবং আমি আমার লেন্থগুলো হাতের লেখা সাইজের উপর করে অনেক কিছু ডিপেন্ড হতে পারে, বাট আমি বলবো যে 5 লাইন যদি হয় আমি চেষ্টা করব যে 2 পেজের মধ্যে এটে যেতে, এরকম হতে পারে। আমি লেন্থগুলোর কথা বলছি আর কি। লেন্থগুলোর কথা বলছি, এরকম সাইজের হতে পারে, বা এটা ক্রসও করতে পারে। কোনো একটা প্রশ্ন হয়তো বেশি এলাবোরেট করা লাগতে পারে। আমি চাইবো যে আপনার একটু সময় নিয়ে এটা 4-5 লাইন ভেবে চিনতে এই বিষয়গুলো এরকম লেন্থে আপনারা আনসার করার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে, এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। প্রথম, আপনারা যে আনসারটা করবেন ফার্স্ট লাইনে কিন্তু আপনাদের টু দ্য পয়েন্ট আনসার থাকতে হবে, কারণ ইংলিশের টিচাররা প্রথমে দেখেন যে আপনারা কি ঘুরে পেঁচে কথা বলছেন নাকি অ্যাকচুয়ালি উত্তরটা জানেন। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি ফার্স্ট লাইনের মধ্যে আপনার আনসারটা ক্লিয়ার করবেন। তারপর একইভাবে বিষয়গুলো একটু এক্সপ্লেন করবেন যে কনটেক্সটটা কি ছিল, এটা তারা ভাবতো, এটা তারা হয়েছে। তো এইভাবে এক্সপ্লেন করলে আপনাকে বুঝে যাবে যে আপনি ভালো মানুষ, পড়াশোনা করেছেন। আর একটা জিনিস ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনার এই যে এখানে কিন্তু ছিল যে দ্য সাকসেস অফ কালচন্দ্র গার্লস ইজ লাইক অ্যান এপিক, তাই না? আচ্ছা, তো এই যে এখানে আপনারা পেয়েছেন প্রশ্নগুলো, এইটা এপিক বলতে কি বোঝায়, তাই না? মহাকাব্য বা কি বুঝিয়েছে, এইটার আপনি এক লাইন ভেবেচিন্তে উত্তরটা দিয়ে দিলেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে ভার্ব খেয়াল করেন ভাই, ঠিক আছে? মারাত্মকভাবে খেয়াল করতে হবে। এখানে রিডস বলছে, মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হু ওয়ার দ্য পারসন বিহাইন্ড দ্য ম্যাজিক অফ সাকসেস, হু ওয়ার এখানে পাস্ট বোঝাচ্ছে, পাস্ট ইনডিফিনিট। তো দেখেন, একটা বলছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, একটা বলছে পাস্ট ইনডিফিনিট। হোয়াই, ওয়ার, পাস্ট ইনডিফিনিট। হু ইজ গোলাম রাব্বানি, হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন। এই পার্টটুকু হু ইজ, পরের পার্টটুকু হু হোয়াট ওয়াজ। গোলাম রাব্বানি ইজ, আচ্ছা হি ওয়াজ। আনসারটা কিভাবে হবে বুঝতে পারছি আমরা। হোয়াট ইন্সপিরেশন ডু ইউ মানে হচ্ছে প্রেজেন্ট। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আনসার করলে আপনাদের কিন্তু আর চিন্তা থাকছে না। আচ্ছা, ফ্লো চার্টটা অনেকে পাশাপাশি করতে চায়, অনেকে উপর নিচ করতে চায়, কোনো সমস্যা নেই। যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আপনাকে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে প্রথমে, যে সল্টেড স্ন্যাক এন্ড ফুডস, এটা আসলে কি বোঝাচ্ছে? এটা কি টু দিয়ে আপনার বেস্টম করতে বলছে না আইএনজি করতে বলছে? প্রথমটা খুব ভালো করে দেখবেন। ফর এক্সাম্পল আপনি এই সল্টেড স্ন্যাক এন্ড ফুডস, এখানে আপনাকে প্রম্পট দেওয়া হলো যে এইভাবে লিখতে হবে। সো এইটা আপনি এই জায়গার মধ্যে পেলেন, কথার কথা আপনি এই জায়গাতে পেলেন। এই জায়গায় পাওয়ার পরে আপনি চেষ্টা করবেন বাকি ইনফরমেশনগুলো এরপর থেকে নেওয়ার, ঠিক আছে? এই ইনফরমেশন পাওয়ার পরে এরপর থেকে বাকিগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি পান তাহলে ভালো, যদি না পান, একটা ধরে যদি মিস হয়ে যায়, তখন আমরা উপরে দেখব, উপরে পাওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের ধারণা। এবং ফ্লো চার্টটা কিন্তু অনেক সহজ, এবং এখানে 5-5 পাওয়াই যায়। তো এখানে প্রথমে যে ফরম্যাটটা দেওয়া থাকবে, যদি আইএনজি করে দেওয়া থাকে আইএনজি, যদি প্রেজেন্ট পার্টিসিপল করা থাকে প্রেজেন্ট পার্টিসিপল, এই বিষয়গুলো একটু মাথায় খেয়াল রেখে করতে হবে। আমাদের সময় কিন্তু এখানে জাস্ট নাম দিয়ে দিয়েছে, যে খাবারের নামগুলো বলো, নেমস অফ দ্য জাঙ্ক ফুড। এখানে খুব ভালো করে দেখবেন যে কি চেয়েছে, নেমস কিন্তু বলেছে। তো নেমস অফ দ্য জাঙ্ক ফুড মানে শুধু নামগুলো। তো এখানে কিন্তু গ্রামারে কোনো ইস্যুস ছিল না। যাই হোক, আমরা একটু চিন্তা মুক্ত হতে পেরেছি। এরপরে সামারিতে 10, আপনি দেখেন বড় বড় মার্কুনগুলো আছে না, বড় বড় মার্কুনগুলো আছে, সেগুলো তো আপনাকে হয় ব্রেন খাটাইতে হবে, না হয় আপনাকে বিশেষ সময় দিয়ে লিখতে হবে।
এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখেন যে উইথ ক্লুজে 5, মানে যেটা একটু সহজ, উইদাউট ক্লুজে কিন্তু 10, মানে এখানে আপনাদের টাইম বেশি দিতে হবে। সামারির জন্য এখনই আপনারা যেটা করবেন, আপনাদের টেক্সট বুকের যে যতগুলো প্যাসেজ আপনারা পড়েছেন সেগুলোর বিভিন্ন পোর্শনের সামারি লেখা ট্রাই করুন। বিভিন্ন বই দেখবেন যে বিভিন্ন টপিকসের সামারি দেওয়া থাকে আপনাদের বই রিলেটেড, সেখান থেকে আগে থেকে দেখে যান। এবং এই যে এডুকেশন কি দিচ্ছে না দিচ্ছে, এই যে ডিসক্রিপটিভগুলা, এগুলো আগে থেকে যদি পড়া থাকে, এখানে আপনি খুব সহজেই 10 মার্কের মধ্যে তো আপনি সহজেই দেখা যায় 7 নাম্বার সিকিউর করতে পারবেন। 7, 8 যদি হয় ভালো হয় আর কি। 8 হচ্ছে বেস্ট নাম্বার বলা চলে। আপনি মোটামুটি ভালো লিখলে 7 আপনাকে দিবে। তো কিভাবে সামারি লিখতে হয় আপনারা ইতিমধ্যেও জানেন। তারপর একটু আপনারা যদি স্মরণ করিয়ে দিই, কোর ইনফরমেশনগুলো নেবেন। আপনারা এই যে সামারিটা আছে, সামারির মধ্যে আপনারা আন্ডারলাইন করবেন যে এটা হচ্ছে আমাদেরকে নলেজ দেয় এবং সেট অফ অ্যাবিলিটিস দেয়, মিনিংফুলি ফাংশন করতে সাহায্য করে, আমাদেরকে ডিসাইড করতে সাহায্য করে, রাইট চয়েসেস করতে সাহায্য করে, সেলফ কনফিডেন্স বুস্ট করে। তো এইভাবে আপনারা মেইন পয়েন্টগুলো হাইলাইট করার পর সবকিছু একবার যখন দেখবেন, তখন আপনি নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবেন যে এডুকেশন এটা দেয়, এটার পাশাপাশি আমাদের এগুলো করতে সাহায্য করে। এইভাবে যখন লিখবেন অটোমেটিক্যালি কিন্তু কনসিয়াস হয়ে যাবে। লেন্থ নিয়ে অনেকে আসলে প্যারা খান, লেন্থ কতটুকু হবে। আমি একদম বোর্ডের টিচারের আইডিয়াল কথা যদি বলি, আপনার হচ্ছে হাফ পেজ হলে হয়ে যাবে। হাফ পেজ, এটা যদি আপনার পেজ হয়, আপনার মোটামুটি এই হাফ পেজ যদি লিখেন তাহলে আপনার সামারিটা হয়ে গেছে। অর্ধেক পেজ বলা হয় যতটুকু প্যাসেজ দিয়েছে তার 1/3। বাট এখন তো আপনি গুনবেন না যে কত লাইন দেওয়া হয়েছে, কত সেন্টেন্স। তো আইডিয়াল মোটামুটি চোখের মাপ হচ্ছে একটা পেজের অর্ধেক পেজ আপনি যদি সামারি লিখেন তাহলে সেটা আইডিয়াল মাপ। এর খুব কম বেশি হলে আসলে বিষয়টা সুন্দর দেখায় না। আচ্ছা, fill in the blanks আপনারা জানেন, এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি অবশ্যই আপনাদেরকে ইন্সপায়ার করব না দেখাদেখি করার জন্য, তবে যে বিষয়গুলো আসলে আপনি নিজে পারার পরে একটু আসলে কনফিউশন থেকে যায়, দেখাদেখি করবেন না। বাট আমি এখানে বলবো যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই এগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু ক্রস চেক করে নেবেন পরীক্ষার হলে যদি সুযোগ থাকে। যেমন লাস্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উইদাউট ক্লুজ, আর একটা হচ্ছে আপনার রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা আপনাকে অনেক প্যারা দিবে। আচ্ছা, রিয়ারেঞ্জ যেহেতু এসেছি আমি আগে বলে দিই, রিয়ারেঞ্জে আপনি প্রধানত আপনি এগুলোকে মিলাবেন, যত সময় লাগে আপনি মিলাবেন। মনে করেন আপনি রিয়ারেঞ্জের জন্য 15 মিনিট আপনি রেখেছেন, তাই না? আপনি 15 মিনিট আপনার জন্য বরাদ্দ রেখেছেন যে আমি 15 মিনিটে করব। আপনার মনে করেন 12 মিনিট চলে গেছে এটা মিলাতে, কথার কথা, তাই না? আপনার আনসারগুলো মিলাতে আপনার 12 মিনিট পাস হয়ে গিয়েছে। আপনি শুধুমাত্র আনসারগুলো একটা বক্স আকারে আপনি আনসারগুলো লিখে দিবেন, বা সোজা করে হোক এভাবে হোক আপনি আনসারগুলো লিখে দিবেন এবং অন্য টপিকস আপনি পড়বেন। অনেকে বলে যে আনসার লেখার পরে আপনি এগুলো আবার সাজিয়ে লিখতে হবে। এই বিষয়টা আমি করিনি এবং আমরা আসলে প্রেফার করিও না, ঠিক আছে? আমাদের যারা ভালো রেজাল্ট করেছে তারা অনেকে আসলে এটা করেও নি। সো অনেকে আসলে এটা করতে গিয়ে অনেক সময় নষ্ট করে। আমি কেন সময় বললাম, এখন মনে করেন আপনার 12 মিনিটে আপনার 5 মিনিটে আপনি এটা মিলিয়ে ফেলেছেন কথার কথা, এখন 10 মিনিট আছে, তখন কি আপনি লিখবেন? আপনি তখনও লিখবেন না। আপনি এটা বাদ দিয়ে ওই জায়গাটাকে খালি রেখে আপনি সবকিছু লিখবেন। লেখার পরে আপনি দেখছেন আপনার রিভিশন দেওয়ার পরে আপনার 10 মিনিট থেকে যাচ্ছে, তখন আপনি বলতে পারেন যে আচ্ছা তখন আমি বিষয়টা লিখে দেই। তার মানে আপনার এই অংশটুকু লেখা আপনার ইম্পর্টেন্ট না, আপনি যে মিলাচ্ছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আগে মিলাবেন, এটা হচ্ছে কথা। রিয়ারেঞ্জ গেল। রিয়ারেঞ্জের জন্য প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে লিখতে হবে এবং থিমটা বুঝতে হবে যে কোনটা কিভাবে লিখতে হচ্ছে, কোন রেসিপিটা আসলে ফলো করছে, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড প্রথম দিকে আপনার রিয়ারেঞ্জ অনেকে পারতেন না বা অনেকে পারবেন না, বাট আপনারা যদি অ্যাটলিস্ট 30 থেকে 40টা প্র্যাকটিস করেন বোর্ডের, আপনারা কিন্তু ধারণা পেয়ে যাবেন। প্র্যাকটিসের উপরে কোনো ফর্মুলা নেই। সো
এই হচ্ছে কথা। আর লাস্টলি আমরা যদি উইথ ক্লোজের কথা বলি, উইথ ক্লোজটা আপনাকে বই থেকে দিবে, বইয়ের বাহির থেকেও দিতে পারে, বইয়ের বাহির থেকে দেওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আপনাকে এখানে আহামরি কঠিন কিন্তু দিবে না। এখানে আমি আপনাকে বলে রাখি, এইচএসসি লেভেলে আপনাদেরকে আহামরি কঠিন দিবে না। আপনি এগুলা পারার একমাত্র রিজন হবে আপনি হচ্ছে পুরো সেন্টেন্সটার অর্থটা, বাংলা অর্থ নিজের মাথায় আপনি খেলবেন যে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এই পুরো সেন্টেন্সটা পড়ে এই ব্ল্যাঙ্কটা আপনি বাংলা দিয়ে মেলানোর চেষ্টা করবেন। যখন বাংলাতে আপনি মেলানোর চেষ্টা করবেন তখন ইংলিশটা আপনার মাথায় অটো আসবে। যেমন যে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইজ এনি, যোগাযোগের উন্নয়ন যে কোনো ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, মানে অর্থনীতির উপর একটি বিরাট ইম্প্যাক্ট তৈরি করে, প্রভাব তৈরি করে। কি করে? কমিউনিকেশন উন্নয়ন। তো কমিউনিকেশন উন্নয়ন তৈরি করে আমি বলতে পারি যে কমিউনিকেশন উন্নয়নের যেই ধারাটা বা যে ফিল্ড বা যে ক্ষেত্রটা, ঠিক আছে, এখানে সেক্টর, ফিল্ড, কান্ট্রি দেওয়া। তো এইভাবে কিন্তু আপনি বাংলা করে ইংলিশটা মেলাতে পারবেন। বেসিক্যালি এটাই কিন্তু মেলানোর একমাত্র উপায়। এর মধ্যে কিন্তু কোনো রুলস নেই, টিপস এন্ড ট্রিক্স নেই যে এটা করলে আসলে খেলে যাবে। এগুলো দেখে যে আপনার ট্রান্সলেশন করা বা আপনার স্টোরি মেকিং অ্যাবিলিটি কতটা স্ট্রং। তো যেটা বলছি, আপনার পরীক্ষার হলে চেষ্টা করবেন যেগুলো ইনফরমেশন বেসিসড কোশ্চেন থাকে এগুলো একটু আপনার ফ্রেন্ডদের সাথে ক্রস চেক করে নেওয়ার জন্য। এবং আপনি বলতে পারেন, ভাই আপনি কি আমাকে দেখতে বলছেন? না, আমি আপনাকে দেখতে বলছি না, আমি আপনাকে বাস্তবতার প্রেক্ষাপট বলছি আর কি। তো পরীক্ষার মধ্যে কম বেশি এরকম হয়ে থাকে। তো এইভাবে যদি লেখেন আশা করি আপনার আর সমস্যা হবে না, একটা ভালো রেজাল্ট আপনি তুলতে পারবেন। মেইন বিষয়টা হচ্ছে কোথায় আপনারা ফোকাস দিবেন বেশি, আপনারা কোশ্চেন আনসারিং এর ফোকাসটা দিবেন। পরীক্ষার হলে বলছি কোশ্চেন আনসারিং এর ফোকাস দিবেন 15 মার্ক, সামারিতে ফোকাস দিবেন, তারপর হচ্ছে উইদাউট ক্লুজটা ফোকাস দিবেন। এবং এটাও আপনি যদি প্রিভিয়াস 30 থেকে 40টা বোর্ড করেন আপনার কিন্তু এটা নিয়ে আর সমস্যা থাকবে না। তারপর হচ্ছে এই রিঅ্যারেঞ্জটা ফোকাস করবেন এবং ওভারঅল রিটেন পার্টটা ফোকাস করবেন। তাহলে আপনি একটু ভালো পরীক্ষা দিবেন বলে আমি আশা করি। ইংলিশ পরীক্ষার মধ্যে লেখা কম থাকে, তো পেজ গুনে যে নাম্বার দিয়ে জিনিসটা এরকম না। অনেকের হাতের লেখা ছোট হওয়ায় যেটা আমি হয়তো 3 পেজ বলছি সেটা হয়তো সে 2.5 পেজে লিখে ফেলছে, বাট কোয়ালিটি এবং প্রেজেন্টেশন ভালো থাকলে তাকে কিন্তু নাম্বার দিচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন। ইংলিশটা একটু সাজিয়ে রাখার চেষ্টা করবেন, বেশি কাটাকাটি যেন না হয়। তো এইভাবে যদি পরীক্ষাটা দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে। তো এই ছিল আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের কিছু গাইডলাইন্স। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।